সুকিমিচি মুনলিট ফ্যান্টাসি সিজন 2 এর এপিসোড 7 এর শুরুতে আমরা দেখি যে মাকোতো ডেমপ্লেনে ফিরে এসেছে। ফিরে এসে সে খেয়াল করে যে এখানে প্রচন্ড গরম পড়েছে। তখন শিকি এসে তাকে জানায় যে এখানকার আবহাওয়ার ধরন পরিবর্তনের কারণে এলোমেলো হয়ে গেছে। এটা শুনে মাকোতো ভাবতে থাকে আসলে এমনটা কেন হলো। এরপর মাকোতো সামনে এগিয়ে যায় এবং দেখে এখানে যত মানুষ থাকে সবাই মিলে তার জন্য একটি বিশাল বাড়ি বানিয়েছে। বাড়িটা খুব বড় এবং সুন্দর। মাকোতোকে দেখে সবাই তাকে ওয়েলকাম জানায়। এটা শুনে মাকোতো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের সাথে এনজয় করতে থাকে। এর পরের দেশে সবাই একসাথে বসে খাচ্ছিল। তখন এবা মাকোতোর কাছে এসে বলে সবাই তাকে খুব মিস করেছে, তাই যেন সে আরো বেশি করে এখানে আসে। মাকোতো হাসি দিয়ে তাতে সম্মতি জানায়। ঠিক তখন মিও খাবার নিয়ে আসে। মাকোতো খাবার খেয়ে বলে এটা তো ঠিক সেই স্বাদের মতো যেটা আমি সিগেতে খেয়েছিলাম। সে খেতে শুরু করে এবং বলে খাবারটি অনেক ভালো হয়েছে। এই কথা মিও শুনে আনন্দে কেঁদে ফেলে। তখন তোমই মাকোতোকে জানায় যে এই খাবার মিওই রান্না করেছে। অনেকদিন ধরেই সে মাকোতোর জন্য নিজের রান্নার দক্ষতা বাড়ানোর চেষ্টা করছিল। সামনে যত খাবার দেখা যাচ্ছে সবই মিওর বানানো। এটা শুনে মাকোতো খুবই মুগ্ধ হয় এবং মিওর প্রশংসা করে বলে তুমি যে খাবার বানিয়েছো সত্যি অসাধারণ। এটা শুনে মিও আরো খুশি হয়ে যায় এবং বলে পরের বার আমি আপনার জন্য সুস্বাদু কিছু বানাবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মাকোতো তখন জানতে চায় ও কোথায় যাচ্ছে। এমা তাকে জানায় যে মিও সিগেতে যাচ্ছে কারণ সেখানে সে একজন অ্যাডভেঞ্চারারের সঙ্গে দেখা পেয়েছে। সে তাকে সুস্বাদু খাবার রান্না শেখাচ্ছে। ওই অ্যাডভেঞ্চারারের খাবারও নাকি দারুণ মজাদার। এরপর তোমই মাকোতোকে বলে আমি একটু বিশ্রাম নিব, তারপর আমরা একটি মিটিং করব যেখানে ইনভেস্টিগেশনের সব রিপোর্ট আমি আপনাকে জানাবো। মাকোতো রাজি হয় এবং কিছুটা বিশ্রাম নিয়ে মিটিং এ আসে। সেখানে তোমই তাকে সেই যুদ্ধ সম্পর্কে জানায়। সেখানে তোমই তাকে জানায় যে সে যে জায়গায় সে ড্রাগন স্লেয়ারের সঙ্গে যুদ্ধ করেছিল সেই জায়গায় তোমই তদন্ত করেছে। সেখানে তার দেখা হয়েছে একজন হিরোর পার্টির সঙ্গে। সেই হিরো হলো গ্রিটোরিয়া এম্পায়ারের হিরো যার নাম তোমোকি ইওয়াহাশি। দেখতে মাকোতোর সমবয়সী। এটা শুনে মাকোতো জিজ্ঞাসা করে তুমি ওর সম্পর্কে কি মনে করো। তোমায় সোজাসাপটা বলে সত্যি বলতে ওই হিরো একদম বাজে। সে নিজের শক্তির উপর অনেক অহংকারী। সে নিজের ইচ্ছাগুলো সবসময় পূরণ করতে চায়। সে শয়তানদের হারানোর কথা বলছিল। তুমি আরো বলে আমি প্রিন্সেসের মনের কথা শুনে ফেলেছিলাম এবং জানতে পারি যে সে গান নামের এক ধরনের অস্ত্রের ব্যাপারে জানে। এটা শুনে শিকি বলে হয়তো তোমাকেই সবাইকে বলেছে যে গান দেখতে কেমন। মাকোতো তখন ব্যাখ্যা করে গান যদিও কোনো স্পেলের মতো শক্তিশালী নয় কিন্তু এটা দিয়ে কাউকে মেরে ফেলা সম্ভব। মাকোতো মনে মনে ভাবে গান তো এই পৃথিবীতে কেউ ভাবতেও পারবে না, শুধুমাত্র তোমাকেই যে আমার পৃথিবী থেকে এসেছে সেই গান অথবা এই ধরনের পিস্তল সম্পর্কিত অস্ত্র ভাবতে পারবে। তুমি বলে সত্যি বলতে ওসব লোকজনকে আমার একেবারেই পছন্দ হয়নি। আপনাকে কিছু না বলে আমি ওদের মেরে ফেলতে চাচ্ছিলাম। মাকোতো সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। বলে তুমি কাউকে এমনিতেই মেরে ফেলতে পারো না, আপাতত আমরা অপেক্ষা করি আর পর্যবেক্ষণ করি। তোমার সম্মতি জানায়। ঠিক আছে। মাকোতো বলে চলো এবার দেবী আর ড্রাগন স্লেয়ার সম্পর্কে কিছু বলো। তুমি বলে তবে দুঃখের বিষয় ওদের নিয়ে তেমন কোনো কাজে লাগানোর মতো তথ্য আমি পাইনি। মাকোতো জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে আমার ব্যাপারে কিছু জানতে পেরেছো। তুমি উত্তর দেয় এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু পাইনি, শুধু এতটুকু জানা গেছে যুদ্ধে কেউ এমন এক ধরনের তীর ছুড়েছিল যেটা প্রচন্ড ধ্বংস ডেকে এনেছে। এমনকি সেই জায়গাতে একটি হ্রদ তৈরি হয়ে গেছে। এটা শুনে মাকোতো অবাক হয়ে বলে এমনটা কাজ কি করতে পারে, কোনো দানব নাকি দেবীর কাজ। তোমায় একটু থেমে থেকে জানায় মানুষ সেই ব্যক্তিকে রহস্যময় ডেভিল বলে ডাকছে। এরপর মাকোতো বলে ঠিক আছে এবার আমাদের নিজেদের রিপোর্ট দেওয়ার পালা। তুমি মুচকি এসে বলে শিকি আমাদের একাডেমি সম্পর্কে কিছু সাধারণ রিপোর্ট দেয়। তুমি তখন মুচকি মুচকি হাসতে থাকে কারণ সেই হ্রদ মাকোতোর তীর ফেলার কারণেই হয়েছিল। তুমি তখন মাকোতোকে বলে একটি মজার তথ্য পেয়েছি, আপনি নাকি মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়। মাকোতো হেসে বলে এটা কোনো কাজে লাগানোর মতো রিপোর্ট হলো নাকি। তুমি তখন মাকোতোর হাতে ধরে বলে না না এটা বেশ কাজে লাগানোর মতোই, এই ব্যাপারে আমাকে বিস্তারিত বলুন। মাকোতো একটু অস্বস্তিতে পড়ে যায় এবং বলে কিন্তু শিকি তো তোমাকে সবকিছু বলেই দিয়েছে। হঠাৎ করে সবাই অনুভব করতে থাকে যে চারপাশে গরম আরো বেড়ে গেছে। তারা বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে তাপমাত্রা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। শিকি তখন জানায় যে নতুন পাওয়ার রিপোর্ট অনুযায়ী এই অদ্ভুত আবহাওয়ার কারণে বড়রা এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। মানুষজন এখন মাকোতোকে দোষারোপ করতে শুরু করে হয়তো এই আবহাওয়া গোলমাল মাকোতোর কারণেই হয়েছে। মাকোতো হতভম্ব হয়ে যায় কিন্তু সেটা কিভাবে সম্ভব। তুমি ব্যাখ্যা করে আপনি যে মিস্ট ডোর বা জাদুর দরজা ব্যবহার করেন এই কারণে এই পরিবর্তন হচ্ছে। মাকোতো বলে আমি তো যেখানে যাই ওই দরজা ব্যবহার করি কিন্তু এতে আবহাওয়া বদলে যাবে কেন। তুমি বোঝে আপনি শেষবার যে জায়গায় ওই দরজা ব্যবহার করেছে এলাকার আবহাওয়া সেই জায়গায় পরিবেশ অনুসারে নির্ধারিত হয়েছে। অর্থাৎ আপনি যেই জায়গায় দরজা বানান লাস্টবার
আবার সেই জায়গায় আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। মাকে তো অবাক হয়ে বলে কিন্তু একাডেমিতে তো এত গরম ছিল না। শিকি তখন বলে হয়তো সরাসরি সেই জায়গায় তাপমাত্রা এখানে আসছে না, ল্যান্ডস্কেপের প্রভাবও থাকতে পারে। তোমরা শেষে বলে ঠিক আছে, সবকিছু মিলে এই অস্বাভাবিক গরম সৃষ্টি হয়েছে। তবে বলে আমি এই দরজার সর্বশেষ অবস্থাটাকে খুঁটিয়ে তদন্ত করব। এই কথা শুনে মাকো তো খানিকটা চিন্তিত হয়ে পড়লো এবং বলল যদি আমার কারণে এখানকার আবহাওয়া নষ্ট হতে থাকে তাহলে আমার ভেবেচিন্তে দরজা বানাতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি হিবিকিকে সে মিওকে জানায় যে টিমিয়া তাদের আবারও ফিরে যেতে হবে। সংবাদে বেশ দুঃখ পাই এবং বলে এতদিন ধরে তো আমি মাস্টারকে আমার রান্নায় খুশি করেছিলাম, তুমি চলে গেলে আমাকে কে খাবার বানানো শেখাবে? হিবিকি উৎসাহ দিয়ে বলে তুমি পারবে, রান্না ভালোই হবে এবং বলে যদি ওই দিন আমরা তোমাকে না পেতাম তা হয়তো এখন পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারতাম না। আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ, আর এই তলোয়ারটি আমার জন্য বানিয়েছো সেটাও অসাধারণ। তুমি কি আমার সঙ্গে যেতে চাও? এই প্রস্তাবে মিও দ্রুত অস্বীকার করে বলে না, আমি আমার ইয়ং মাস্টারের পাশে থাকতে চাই। হিবিকি বলে তাহলে তোমার ইয়ং মাস্টারকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। মিও জোর দিয়ে বলে সে আসতে পারবে না, সে খুবই ব্যস্ত। তোমার অনুরোধ যতই দুনিয়া রক্ষা সংক্রান্ত হোক, আমার কাছে দুনিয়া কি হবে তা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমার চিন্তা তো মাস্টারকে নিয়ে, মাস্টারকে ছাড়া আমি কারো কাছে থাকবো না। হিবিকি বুঝে নেয় এবং বলল ঠিক আছে আমি বুঝেছি, নিজের খেয়াল রেখো। মিও সম্মতি জানিয়ে বলে ঠিক আছে, যদি সুযোগ মিলে অবশ্যই আবার দেখা হবে, তখন পর্যন্ত আমি নতুন রেসিপি মনে করে রাখবো। হিবিকি বলে চমৎকার, আমি অপেক্ষা করব। এটা বলার পর তারা সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এমাকে যে মাকোতোকে একটি বড় ক্ষেত উপহার দেয় এবং বলে তুমি যে বীজ লাগাতে গিয়েছিলে আমরা সেগুলো এখানে বসিয়ে দিয়েছি। এই জায়গায় এখন অনেক সুন্দর দেখাচ্ছে এবং এখানকার শিশুরাও এখানে খেলছে। শিকির নির্দেশে আমরা ফার্মল্যান্ডটিও উন্নতি করেছি, ফলে আমরা প্রতি সপ্তাহে ফসল তোলার সক্ষমতা পেয়েছি। মাকোতো খুশি হয়ে বলে ফলাফল খুবই ভালো, এজন্যই শিকির প্রশংসা করা উচিত। শিকি বলে আমি তো কেবল আপনার দেওয়া জ্ঞানই ব্যবহার করেছি, আমি তাদের বলেছি আর তারা আর্থ ম্যাজিক ব্যবহার করেছে। মাকোতো বলে খুব ভালো কাজ হয়েছে, এখন এখানকার খাদ্য ঘাটতি থাকবে না। কেবল এখনো আমি এখানে আবহাওয়া নিয়ে চিন্তিত, তাকে আপাতত ছেড়ে দিব। চলো মূল পরিকল্পনা নিয়ে আসি, এখানে জনসংখ্যা বাড়ানো। এমা জানায় ঠিক আছে, সিলেকশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমার মিও আর শিকি আলাদা হয়ে তাদের উৎস থেকে নিজেদের প্রার্থী রেকমেন্ড করছে। মাকোতো বলে ওকে, আমি তাদের ইন্টারভিউ নিয়ে করবো। এমা সম্মতি জানিয়ে বলে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে রাখবো। ডেমি প্লেনের জনসংখ্যা বাড়ানোর জন্য তারা আরো মানুষ আনবে, তাই মাকোতো তাদের ইন্টারভিউ নিবে। পরবর্তী জিনিসে আমরা দেখি এমা মাকোতোকে বলে মিও এই জিনিসটা নিয়ে এসেছে কারণ এক মনস্টার তার উপর হামলা করে কিমোনো ছিঁড়ে দিয়েছিল। মিও তো মোটেই আহত হয়নি, কিন্তু সে সেই মনস্টার পা এখানে এনেছে। এটা শুনে মাকোতো বলে এটা কি কোনো শক্তিশালী বিস্টের? এমা বলে পরীক্ষা করে দেখা গেছে এই মনস্টারটা উইন্ড স্পিরিট অর্থাৎ বায়ুর আত্মাকে গ্রাস করে ফেলেছিল, অর্থাৎ এটা একটি স্পিরিট ইটার যা আত্মা খেয়ে ফেলে। সবচেয়ে দুর্বল স্পিরিট গুলো বেশি শক্তিশালী হয়, এটা প্রমাণ করে ওই মনস্টারটা অত্যন্ত শক্তিশালী যে একটি স্পিরিটকে খেতে পেরেছে। এবার মাকোতো বলে মানুষ ইচ্ছা করে কেউ মনস্টারকে বাঁচিয়ে রেখেছিল যে আত্মা খেয়ে ফেলতে। ঠিক তখনই শিকি স্বীকার করে ওটা আমারই তৈরি করা মনস্টার ছিল। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। শিকি বলে সেটা তখনকার কথা যখন আমি মাস্টারের সাথে দেখা করিনি, আমি লিচ ছিলাম, আমি ফরেস্ট অর্গে লুকিয়ে থাকতাম, সেখানে পরীক্ষা করছিলাম। আমি মাঝারি স্তরের কয়েকটা উইন্ড স্পিরিট ক্যাপচার করে তাদের দুর্বল করে দিয়েছি যাতে আমার মনস্টার গুলো তাদের খেতে পারে। আমি দেখতে চেয়েছিলাম ওই মনস্টার কি স্পিরিটে রূপান্তরিত হয় নাকি অন্য কিছু ঘটে, কিন্তু ওই পরীক্ষা ব্যর্থ হয়। তখন আমি সেই মনস্টারকে বাঁচিয়ে রেখেছি। দুঃখিত, এসব ভুল আমারই। এটা শুনে মাকোতো প্রশ্ন করে এটাই কি কেবলমাত্র একটি যা তুমি পরীক্ষা করেছিলে? শিকি বলে না, আরো অনেকগুলো পরীক্ষা করেছে। মাকোতো তখন বলে এর কারণে এখানে, মাকোতো বলে এই জন্যই এই জায়গায় একটি ক্র্যাব এসে পড়েছে যা তো তোমায় রান্না করে খেয়েও ফেলেছে। এমা ও মাকোতো চেষ্টা করে সিদ্ধান্ত নেয় যে কিভাবে তোমোই আর মিওকে এই বিষয়ে জানানো উচিত। মাকোতো বলল তাদের জানানো তো লাগবে। শিকি বলে তাদের জানালে তারা আমাকে মেরেই ফেলবে। শিকি তাদের জানাতে না করে এবং ঘাবড়ে যায়। পরের দিকে আমরা মাকোতোকে দেখি সে এমার সঙ্গে নতুন প্রজাতিদের ইন্টারভিউ নিতে যাচ্ছে। মাকোতো বলে আমরা কেন তাদের কষ্ট দিচ্ছি, আমরা নিজে এসে তাদের কাছে যেতাম, তাদের এখানে ডাকার কি দরকার ছিল? এমা উত্তর দেয় ওরা এখানে থাকতে চায়, তাই রিপ্রেজেন্টেটিভরাই ইন্টারভিউ দিতে আসবে। এরপরে মাকোতো ইন্টারভিউ শুরু। প্রথম গ্রুপের নাম উইংস কিং। শিকি তাদের রিকমেন্ড করেছে। তারা মাকোতোর কাছে কৃতজ্ঞতা জানায় এত সুন্দর জায়গায় তাদের থাকার অনুমতি দেওয়ার জন্য। এক ব্যক্তি নিচে উইং কিং এর এল্ডার বলে পরিচয় দেয়, তার নাম কাকুনা, তার সাথীর নাম সোনা। এমা একটু রাগ হয়ে তাদের বলে তোমরা কি বাতাসে লটকে থাকা বন্ধ করো? এই কথা শুনে তারা লজ্জাবোধ করে এবং বলবেন বেয়াদবি মাফ করবেন। তারা নিচে এসে যায়। মাকোতো তাদের সম্পর্কে ফাইল দেখে বলে তোমাদের পপুলেশন বেশি, মনে হয় তোমরা সব ল্যান্ডই স্থায়ীভাবে থাকতে পারবে না।
তোমরা কি সবসময় নিজের বাড়ি রক্ষা করে চলেছো? তার উত্তর দেয় হ্যাঁ, আমাদের কমব্যাট স্ট্রেংথ ভালো। তাহলে কি আমরা এখানে থাকতে পারি? এমন কোন কাজ আছে যেখানে আমাদের স্কিল মেলে? মাগতো হাসি দিয়ে বলে চিন্তা করো না, তোমরা উপযুক্ত কাজ পেয়ে। এটা শুনে তাদের আনন্দের চোখ জল চলে আসে এবং তারা বলে অবশেষে আমরা এমন একটি নিরাপদ জায়গায় থাকতে পারবো যেখানে এই রিসোর্সের জন্য লড়াই করতে হবে না। এই গ্রুপটি পাস হয়। এরপরে গ্রুপের পালা আসে যেখানে দুটি মেয়ে বসে আছে। মাকতো তাদের পোশাক দেখে খানিকটা অবাক হয়ে বলে, দাদা তোমরা কি চোখে বাধা খুলবে? বোনেরা বলে না, আমরা চোখের উপর শক্তিশালী পেট্রিফাইড আছে। সে তাদের ভরসা দিয়ে বলে পেট্রিফাইড নিয়ে চিন্তা করো না, আমি এমাকে রক্ষা করে আর আমারও কিছু হবে না। একটি মেয়ে কণ্ঠ বসে বলে, কিন্তু আমি তোমার মধ্যে কোনো ফ্লোট আনতে পারছি না। এই কথা শুনে এমা রেগে যায় এবং বলে, তুমি কি আমাদের মাস্টারকে নিচা দেখাতে চাইছো? তুমি কি তার পাওয়ারের প্রতি সন্দেহ করছো? তাদের আচরণ দেখে সবাই একটু লজ্জা পায় এবং মেয়ে দুইটি তাদের চোখ খুলে ফেলে। যখন ওই মেয়ে সামনের দিকে তাকায়, টেবিলটা পাথরে পরিণত হয়। মাগতো বলে, তোমাদের এই পেট্রিফাইডের জন্য তো জীবনে চলতে অনেক অসুবিধাও হয়, এমনকি খাবার খাওয়ার সময় পাথর হয়ে যায়। তারা বোঝায় হ্যাঁ, আমাদের খাবারও পাথরে পরিণত হয়ে যায়। মাগতো বলে, আমাদের ফাইল অনুযায়ী তোমাদের গ্রুপে কেবল মেয়েই আছে। তারা বলে, আমরা অন্য মেলদের লাইফ ফোর্স ট্রেন করে নিজেদের পুনরুৎপাদন করি, আমরা পরিবার চালিয়ে যেতে অনেক কষ্ট করি। মাগতো করা করে বলে, ঠিক আছে, আমরা তোমাদের জন্য স্বয়ংক্রিয় সঙ্গী খুঁজে দিই, তোমরা নিজেরাই সঙ্গী খুঁজতে হবে। তারা আশঙ্কা করে, তাহলে আমরা আমাদের কাছে লোকেরা কি আমাদের পেট্রিফাইড থেকে বাঁচতে পারবে? মাগতো আশ্বস্ত করে বলে, আমি এমন চশমা বানিয়ে দেবো যার ভিতরে তোমাদের ব্লাইন্ড ফোল্ড ইফেক্ট, এতে অন্যরা পাথর হবে না, আর তোমরাও তোমাদের নরেশন শেয়ার করে কমব্যাট ট্রেনিং নেবে। এখানে থাকতে চাইলে ছোটখাটো কাজও করতে হবে। তারা আবার প্রশ্ন করে, তুমি কি সত্যি আমাদের এখানে থাকতে দিবে? কারণ আমরা যদি কাউকে পাথরে পরিণত করে দিই তাদের আর ঠিক করা যাবে না। মাগতো শক্ত কণ্ঠে বলে, চিন্তা করো না, আমি সেই ক্ষতগুলো সারিয়ে দেব। এই কথা বলার পর সে টেবিলে হাত রাখে আর মুহূর্তে টেবিল ঠিক হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে এবং স্বস্তি পায়। তারা কৃতজ্ঞতার সঙ্গে মাগতোকে দেখে এবং আলোচনায় রাজি হয়ে যায়, শর্ত মেনে সাহায্য গ্রহণ করে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত। এরপর দেখা যায় টেবিলটা কিছুক্ষণ পরেই আবার পাথরের মতো শক্ত হয়ে। এটা থেকে মাগতো বলে, মনে হচ্ছে আমাকে এর ভেতর অ্যান্টি প্যাট্রিফাইড ম্যাজিক দিতে হবে। তারপর সে আবার টেবিলের উপর হাত রাখে এবং এবার সে ভিতরে অ্যান্টি প্যাট্রিফাইড ঢুকিয়ে দেয়। ফলস্বরূপ টেবিল আর পাথরে পরিণত হয় না। এরা থেকে গর্গনরা অত্যন্ত খুশি হয়ে বলে, আমরা ভেবেছিলাম আমাদের পুরো জীবন চোখে ব্লাইন্ড ফোল্ড বেঁধে কাটাতে হবে, দয়া করে আমাদের এখানে থাকতে দিন। মাগতো এসে বলে, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, এখানে কোন রকম প্রেমের ঝামেলা বা লাভ ট্রায়াঙ্গেল চলবে না। ওরা রাজি হয়ে যায় এবং এইভাবে তাদের গ্রুপ ইন্টারভিউতে পাশ করে। আর এই গ্রুপটি তোময় সুপারিশ করেছিল। এর পরের গ্রুপের পালা আসে, ওদের নাম এল এলমেরা। এই গ্রুপটি মিও সুপারিশ করেছে। মাগতোদের দেখে বলে যে ফরেস্টে তোমরা আগে থাকতে, সেই ফরেস্টকে লিজদের একটি দল খুঁজে পেয়েছে, তাই তোমরা এখানে আশ্রয় নিতে চাও, তাই তো? ওরা গর্বের সঙ্গে উত্তর দেয়, আমরা পরি নই, আমরা এল এলমেরা। আমরা পরিদের থেকেও অনেক বেশি রেয়ার। আমরা পরি আর স্পিরিটের মাঝামাঝি জাতের মধ্যে পড়ি। আমরা মিডিয়াম লেভেলের স্পিরিটদের কমান্ডো দিতে পারি এবং নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারি। মাগতো অবাক হয়ে বলে, ওহ দুঃখিত, আমি তোমাদের সম্বন্ধে জানতাম না। এটা শুনে ইমা বিরক্ত হয়ে বলে, তুমি মাস্টার সামনে এভাবে কেন কথা বলছো? মিও কিভাবে এমন জীবদের সুপারিশ করলো? এদের তো কোনো আদব নেই। মাগতো শান্তভাবে বলে, কোনো সমস্যা নেই, এরা সংখ্যায় অনেক বেশি, তবে এক্সপ্লোরেশন বা অনুসন্ধানের কাজে দারুণভাবে কাজে লাগবে। তাদের আকার ছোট বলে তারা স্পাই হতে পারবে। এল এলমেরা গর্বের সাথে বলে, হ্যাঁ, আমাদের উপর ভরসা করতে পারো, আমরা গ্রেট এল এলমেরা। মাগতো তাদের এখানে থাকার অনুমতি দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ইমা মাঝখানে বলে উঠে, আমরা যদি এমন ম্যানারলেস ক্রিয়েচারদের এখানে থাকতে দিই তাহলে ভবিষ্যতে আমাদের সমস্যা হবে। এটা একটা ইন্টারভিউ, তারা তাদের বোঝাতির জন্য কথা বলবে, আর তাদের কোনো ম্যানার্সই নেই। তাদের পুরো বোঝাতেই আজকে ইন্টারভিউর মাধ্যমে তাদের থাকার জায়গা নির্ধারণ করবে, আর তারা এমন কেয়ারলেস ভাবে কথা বলছে। এরা এত অহংকার দেখাচ্ছে কেন? এটা যদি এত শক্তিশালী হয় তাহলে লিস্টে নিজেরাই হারাতে পারে না কেন? এটা শুনে এল এলমেরা রাগ হয়। এমাকে বলে, তুমি তো একবারে একটি শুয়োর, তোমরা কি বা জানো? এই কথা শুনে এমা প্রচন্ড রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে বের করে দেয়। মাগতো এমাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আপাতত এল এলমেরা গ্রুপকে এখানে থাকার অনুমতি দেওয়া হয় না। এরপর রাত হয়ে আসে, আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়। শিকি বলে, তাহলে ইন্টারভিউ এখন পর্যন্ত 2টি প্রজাতি পাশ করেছে। আমরা গর্গনদের জন্য গ্লাসেস আর কন্টাক্ট লেন্স বানানোর চেষ্টা করব। তোমার উত্তর দেয়, ঠিক আছে, আমি ব্যাংকিংদের ট্রেনিং করাতে সাহায্য করব। তবে মিও কেন ওই অদ্ভুত ক্রিয়েচারদের এনেছিল? তখন মিও মাগতোর জন্য খাবার নিয়ে আসে। দেখা যায় মাগতো মিওকে জিজ্ঞাসা করে, এই যে খাবারটা, এটা কি তুমি বানিয়েছো? মিও হাসি মুখে বলে, হ্যাঁ, আমি বানিয়েছি। মাগতো এক কামড় খেয়ে অবাক হয়েছে এবং বলে, ভালো হয়েছে, এটা খেয়ে আমার পুরোনো দিনের স্মৃতি তাজা হয়ে গেছে। সে মিওর প্রশংসা করে থাকে। মিও খুব খুশি হয়। কিছুক্ষণ পর শিকিও আসে, সেও খাবারটা খেয়ে দেখে এবং তার কাছেও ভালো লাগে। তুমিও সঙ্গে সঙ্গে বলে ওঠে,
এটা কিছুই না, আমি যে মিসো বানাচ্ছি ওটা এর থেকে বেশি টেস্টি হবে। মিও চ্যালেঞ্জের সুরে বলে, না না, তার আগে আমি সেটা মিসো বানিয়ে ফেলবো। তুমি মজা করে এসে বলে, দেখা যাক কি বানাতে পারে। মাকে তো মনে মনে ভাবে, তুমি যদি শশা দিয়ে রান্না করে সে হয়তো খুব খুশি হবে। এরপরের দৃশ্যে দেখা যায় আগে ইন্টারভিউ পাস করা 2টি গ্রুপ এখন এখানে স্থায়ীভাবে থাকার জন্য প্রস্তুত হচ্ছে। কাট করে দৃশ্য বদলে যায় এবং একাডেমিক সিটিতে দেখানো হয় এখানে নতুন সেমিস্টার শুরু হচ্ছে। মাকুতোর ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে আলোচনা শুরু করেছে। তারা বলছে, শুনেছো সেই ফ্যামিলির 2জন নতুন ছাত্রী আবার ফিরছে। মিত্রা কৌতূহল নিয়ে বলে, ওরা কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে? ডায়না কাজ জাকিয়ে উত্তর দেয়, হ্যাঁ, কেউ আসলে জানে না তারা সত্যি অসুস্থ ছিল নাকি অজুহাত দিচ্ছিল। মিত্রা মুখ জাকিয়ে বলে, ওরা বেশ বিরক্তকর, কিন্তু তাদের গ্রেড অসাধারণ। তখন ইমো হেসে বলে, শুধু ছাত্রদেরই নয়, ওরা তো শিক্ষকদেরও হারিয়ে দিয়েছে। জিন রোহান দৃশ্যরে বলে, মাকোতো স্যার কি এসব জানেন? অন্যরা হাসতে হাসতে উত্তর দেয়, সম্ভবত না, স্যার তো একেবারেই নতুন এখানে। তার উপর ওই 2জন শুধু সুন্দর ছেলেদের কাছেই ঘুরে, তাহলে মাকোতো স্যার তো সেফ আছে, তার কাছে আসবে না। সবাই মজা করে বলে, হ্যাঁ, ওদেরকে তো র্যামরেন্ট সিস্টার বলা হয়। আশা করি এবার তারা কোনো ঝামেলা করবে না। এর মানে আমরা বুঝতে পারি র্যামরেন্টের মেয়েরা এখানে আসবে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পরে এপিসোডের জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো।